শৈশবের কথা বলতে গেলে মানুষ তো উদাস হয়ে যায়, কারণ নস্টালজিক হয়ে যাওয়াই তো আমাদের এই বয়সে আমাদের শুধু পিছনেই ফিরে তাকাতে হয়। আমার জন্ম হয়েছিল পুরনো ঢাকায়, গ্যান্ডেরিয়াতে। যদিও পৈতৃক সূত্রে আমার গ্রামের বাড়ি বলতে হয় কুমিল্লা, কিন্তু কুমিল্লার সাথে আমার যোগাযোগ খুব একটা হয়ে ওঠেনি। জন্মেছিলাম গ্যান্ডেরিয়াতে, আমার নানার বাড়িতে। নানার বাড়ি বলাটা বোধহয় ঠিক হচ্ছে না পুরোপুরি, কারণ এটা ওনার নিজের বাড়ি ছিল না, ভাড়া বাড়ি ছিল। উনি একজন মধ্যবিত্ত মানুষ ছিলেন, একটা প্রাইভেট কোম্পানিতে চিফ অ্যাকাউন্টেন্টের চাকরি করতেন। তো সেখানেই আমার বেড়ে ওঠা। বাল্যকালে নানা নানির প্রচুর স্নেহ পেয়েছি। বাড়িতে আমি সবার ছোট ছিলাম, পরিবার ছোট ছিল, নানা বাড়িতে পরিবার। আমার এক মামা আর এক খালা ছিলেন। আমার মাও তখন ছাত্রী, পড়াশোনা করতেন, তখনও কলেজে পড়েন। যখন আমি জন্মেছি তখন স্কুলে পড়েন, ইনফ্যাক্ট ম্যাট্রিক পাস করেছেন আমার জন্মানোর পরে। তো আমার বেড়ে ওঠা আর আমার মা, খালা, মামার লেখাপড়া সব একসাথে। তো এখনো মনে পড়ে সেই গ্যান্ডেরিয়ার কথা। গ্যান্ডেরিয়াতে ধূপকলা মাঠের পাশে আমাদের বাসা ছিল, একটা দোতলা বাড়ির দোতলায় থাকতাম আমরা। সেই বাসার সামনে ধূপকলা মাঠ ছিল। সেই ধূপকলা মাঠ, এখন যারা ধূপকলা মাঠ দেখেন তারা চিন্তাও করতে পারবেন না যে কি আদিগন্ত মাঠ ছিল। আমাদের সেই শৈশবে মনে হতো এই মাঠে পার হয়তো যাবে না। আমরা মাঠের পূব দিকে থাকতাম, পশ্চিম দিকে বিরাট গাছ ছিল, সব বড় বড় গাছ, গা ছমছম করতো হাঁটতে গেলে। আর খেলার মাঠ ছিল, বিশাল খেলার মাঠ। কোনো স্থাপনা তখনও নির্মিত হয়নি। এখন তো সব টুকরো টুকরো করে এটাকে যে কি করা হয়েছে, মনে হয় একটা কংক্রিট জঙ্গল। পাশে ইস্টার্ন ক্লাব ছিল, যেখানে বড়রা খেলতেন, আমরা ছোটরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভলিবল খেলা দেখতাম। বড় হওয়ার পরে আমি অবশ্য ক্রিকেট খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি এই ধূপকলা মাঠে, ফুটবল খেলেছি। ফুটবল খুব ভালো খেলতে পারতাম না, ক্রিকেট মোটামুটি খেলতে পারতাম, ব্যাডমিন্টনও মোটামুটি খেলতাম। ভলিবল খেলা হয়নি কখনো। আমার লেখাপড়া গ্যান্ড্রিয়া স্কুলে। গ্যান্ড্রিয়া স্কুলে ম্যাট্রিক পাস করেছি স্কুলে, ওখান থেকে, এই স্কুল থেকেই। সেই স্কুলের কথা এখনো মনে পড়ে, আমার বন্ধু বান্ধবদের কথা এবং সেই সব স্মৃতি। আমার মনে হয় যে যেমন হয় আর কি, মধ্যবিত্ত পরিবারে যেমন থাকে সেরকমই আমার জীবন ছিল, সেরকমই আমার বেড়ে ওঠা 50-এর আর 60-এর দশকে। প্রধানত 60-এর দশকে, 50-এর দশকেরটা তো আমার মনে নাই, 60-এর দশকেরটা মনে আছে। নিহাতি ছোট ছিলেন ওই সময় 50-এর দশকে। আমরা আসলে এবার আমাদের যে ঈদ সংখ্যাটি প্রকাশিত হলো আমার দেশে, সেখানে আপনার একটা চমৎকার লেখা আছে, স্মৃতিচারণ আছে শৈশবের ঈদ নিয়ে। কিছু ঘটনা আছে একেবারে মন ছুঁয়ে যাওয়া। পড়েছি বটে, তারপরও আপনার মুখ থেকে একটু শুনতে চাই। সেই সেহেরি করা ঈদের দিন। হ্যাঁ, মানে আমি, লেখাটা তো হঠাৎ করে লেখা, কারণ পাঠকরা জানেন যে আমি সিরিয়াস লেখালেখি করি, এইসব জীবন চরিত্র রচনা আমার ঠিক আসে না। কিছুটা চেষ্টা করেছিলাম আমার জেল থেকে জেলে বইতে। তো এবার ঈদ সংখ্যায় আমার সহকর্মীরা আবদাল আহমেদ, জাহিদ চৌধুরী, এরা খুব জোর করে ধরলো আলফাজ যেন আমি একটা লেখা দেই। তো আমার মনে হলো তাহলে আমার সেই শৈশবের একটা ঈদের গল্পই বলি। আমাদের সময় সেহরি খাওয়াটা ছিল, আসলে যে বয়সের কথা আমি লিখেছি ওই বয়সে সেহরি খেতে উঠতাম না। তখন আমার বয়স, যে গল্পটা লিখেছি 61 সালের কথা, আমার বয়স 8 বছর, তখন ক্লাস 3-তে পড়তাম। তো সেহরি খেতে তো মাঝে মাঝে উঠতাম পরোটা খাওয়ার লোভে। পরোটা খাওয়ার লোভ মানে হলো, আমার নানা বেশ খাদ্য রসিক ছিলেন, মানে ওনার অনেক টাকা পয়সা ছিল না, কিন্তু খেতে টেতে পছন্দ করতেন। তো উনি খুব ঘিয়ে ভাজা পরোটা খেতে পছন্দ করতেন, এবং ওনার সেহরির মেনু ছিল প্রতিদিন পরোটা খাওয়া। প্রতিদিন পরোটা খেতেন, তারপরে ভাত টাত খেতেন আর কি, অল্প ভাত খেতেন, পরোটাটাই খেতেন। তো আমার নানিকে উঠতে হতো প্রতি সকাল, সেই ভোরবেলা উঠে আগে তার স্বামীর জন্য পরোটা বানাতে হতো। তো সেই পরোটা খাওয়ার লোভে আমি মাঝে মাঝে সেহরিতে উঠতাম, উঠে গরম গরম পরোটা খেতাম। এবং পরোটা খাওয়ার লোভ আমার এখনো আছে। আমি খুব ঘিয়ে ভাজা পরোটা খেতে পছন্দ করি, এখনো খাই। এটা ওই বাল্যকালে এই অভ্যাস তৈরি হয়েছে। আর ঈদের দিনের যে গল্প আমি করেছিলাম সেটা হলো যে ঈদের দিনটা আমরা কিভাবে কাটাতাম সেই সময়। তো সকালবেলা নামাজ পড়তে যেতাম, নামাজ পড়া হতো ধূপকলা মাঠে, বিশাল মাঠ,
সেই মাঠে নানার হাত ধরে যেতাম। তারপরে নামাজ পড়াতেন এক ইমাম সাহেব, মনে আছে, অসম্ভব সুন্দর গলা ছিল তার, খুব সুরেলা ছিলেন সেই ইমাম সাহেব। শুনেছিলাম তিনি নাকি নারিন্দর শাহ সাহেবের আত্মীয়, কিন্তু কি আত্মীয় কি নাম সেগুলো এখন আর মনে নাই। তো ঈদের দিনে আমরা তখন ঈদ করে তারপরে কোলাকুলি করতাম, কোলাকুলি করে ওখানে সালাম করতাম যারা বয়সে বড় তাদেরকে ঈদগাতেই। তারপরে বাসায় ফিরে আর এক প্রস্থ সালাম করা হতো। তখন অবশ্য সালামের আর একটা কারণ থাকতো, ঈদি পাওয়ার জন্য। তো সবার কাছ থেকে ঈদি পেতাম, কিন্তু ঈদের পুরো টাকা ভাগ্যে জুটতো না, কারণ ক্যাশ পয়সা দেয়া তখন কিন্তু সমাজে বারণ ছিল। বলা হতো যে বাচ্চাদের নগদ টাকা পয়সা থাকলে বাচ্চারা নষ্ট হয়ে যায়, এরকম একটা মানে সংস্কার ছিল, কালচার এরকম ছিল, সংস্কৃতি। তো টাকা পয়সা মাই নিয়ে যেত বেশিরভাগ, কিছু হয়তো পেতাম ঈদের দিনের জন্য, হয়তো সেটাও খুবই সামান্য। মানে ঈদি টিদি পেলে ওই সময় সবার কাছ থেকে মিলে টিলে 10-20 টাকা তো ঈদি জুটে যেত। 61 সালে 10-20 টাকা একেবারে অনেক টাকা, কিন্তু আমার ভাগে জুটতো 4 আনা কি ম্যাক্সিমাম 8 আনা, ওটা শুধু দেওয়া হতো ঈদের দিন। তো বন্ধু বান্ধব নিয়ে বেরোতাম দোকানে, হয়তো বাচ্চারা যা খায় মুড়ি বিস্কিট খেতে খুব ভালো লাগতো, মুড়ি বিস্কিট খেতাম। তারপরে বন্ধুদের বাড়িতে যেতাম, তাদের বাড়িতে খাওয়া দাওয়া হতো। তখন সমাজটা অন্যরকম ছিল, কারণ গ্যান্ডারিয়াটা একটা পাড়ার মতো ছিল, মহল্লা, যেখানে সবাই সবাইকে চিনত। তো আমাদেরকেও সবাই চিনত, খুব স্নেহ করতো সবাই। ওই দূরত্বটা ছিল না আর কি, এখনকার মতো না। যেমন এখন আমি যে বাড়িতে থাকি গুলশানে, আমি সব ফ্ল্যাটের মানুষকে চিনি না, এত বছর হয়ে গেছে চিনি না, আমি অনেককে চিনি না। তারপরে 6 বছর নির্বাসনে ছিলাম, ফিরে এসে দেখছি কাউকেই প্রায় চিনি না, অথচ তখন পাড়ায় সবাই সবাইকে চিনত। তো ঈদের দিনটা এইভাবে কেটে যেত। তো এবং তখনকার ঈদের আর একটা বৈশিষ্ট্য ছিল, খাওয়া দাওয়া খুব সামান্য থাকতো, অন্তত আমাদের বাড়িতে, যেহেতু আমাদের তেমন টাকা পয়সা ছিল না, মধ্যবিত্ত পরিবার, নানার একার রোজগার, সবাই পড়াশোনা করি আমরা। তো 3টা মেনু থাকতো আমার মনে আছে, পোলাও, কোরমা আর একটা খাসি মাংসের রেজালা অথবা গরু মাংসের বোনা, খাসি অথবা গরু, এই তিন পদই থাকতো। আর মিষ্টির মধ্যে আমি জর্দা খেতে খুব পছন্দ করি, এখনো করি। তো জর্দা রাঁধতেন আমার নানি, আর তার সাথে সেমাই। আমার নানি ভালো রাঁধুনি ছিলেন, ভেরি গুড কুক। তো তার রান্না এখনো মিস করি। তো আমার মা আবার সেই তুলনায় অত ভালো রান্না করতে পারেন না। তো নানির রান্নাটাই মনে আছে শৈশবে, উনি রান্না করতেন, খুব কষ্ট করতেন তখনকার মহিলারা, উদয়াস্ত পরিশ্রম করতেন। নানির কথা মনে আছে, সারাদিন পরিশ্রম করতেন, খেতেন সবার শেষে সব থেকে কম, সবার খাওয়ার পরে যেটা বেঁচে থাকতো সেটা দিয়ে খেতে হতো। এবং তার জন্য খুব একটা যে প্রশংসা পেতেন ব্যাপারটা ওরকম ছিল না, সমাজ ওরকম ছিল না তখনও। আমার নানাও যথেষ্ট মেল শোভেনিস্ট ছিলেন, খুব যে প্রশংসা করেছেন মনে পড়ে না। তো 2-একটা ঘটনা মনে পড়ে, যেমন মাঝে মধ্যে কোনো ঈদে হয়তো পোলাওটা ভালো হতো না, মানে পোলাওটা হয় শক্ত হয়ে যেত, না হলে নরম হয়ে যেত। তো তখন নানা খুব রাগ করতেন। নানি যে এত পরিশ্রম করতো সেটা মনে না রেখে বরং পোলাও কেন ভালো হলো না এটা নিয়ে রাগারাগি বেশি করতেন। তো নানির একটা রিপ্লাই থাকতো সব সময়, এটা আমার খুব মনে পড়ে, হাসিও পায়। উনি বলতেন চালটা এবার ভালো ছিল না, মানে আর কি বলবেন, উনি বলতেন এবারে চালটা ভালো ছিল না। তবে চাল ভালো খারাপ আমি বুঝি না, আমি রাঁধতে জানি না। ওই নতুন চাল আর পুরনো চালের বোধহয় একটা ব্যাপার স্যাপার আছে। তো যখন এরকম হতো, তো নানি সবসময় নানাকে বলতেন যে তোমার চালই ঠিক করে কেনা হয় নাই, চালটা এবার বোধহয় নতুন চাল। তো এরকম আর কি জীবন ছিল তখনকার। বাজার করাতে সমস্যা ছিল, এজন্য রান্নাটা ভালো হয়নি। আমি আপনার পড়াশোনার প্রসঙ্গে ঢুকতে চাই। আমার এই জায়গাটা খুব বিস্ময়কর লাগে। আপনি সায়েন্সে পড়াশোনা করেছেন, আপনি বুয়েট থেকে পাশ করেছেন, একজন ইঞ্জিনিয়ার। তারপরে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন, এবং তারপরে আপনি ইতিহাসে পিএইচডি করেছেন। এবং এই সময়টা, আমি তো পরপর 3 লাইনে 3টা কথা বলে গেলাম, এই সময়টা আপনার জীবনের শুরু থেকে এই এখন পর্যন্ত একটা পরিস্থিতি, 2 বছর আগ পর্যন্ত দীর্ঘ সময়। বৈচিত্র্য কেন, মানে দীর্ঘ সময় পড়াশোনার সাথে এবং বৈচিত্র্যপূর্ণ পড়াশোনা? হয়তো আমি খুব ভালো ছাত্র নই এই জন্য,
আমি যদি ভালো ছাত্র হতাম তাহলে হয়তো যে কোনো একটা সাবজেক্টে আমি বিশাল ব্যুৎপত্তি অর্জন করতাম, খুব নাম হতো আমার। আমি হয়তো মিডিওকার ছাত্র, এই জন্যে কোনো জায়গাতে আমি খুব ভালো করতে পারিনি। সব জায়গায় পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, পাশ করেছি, ইঞ্জিনিয়ার হয়েছি, মনে হয়েছে না, হলো না, মন ভরলো না, যেরকম হতে চেয়েছিলাম হওয়া হলো না। আবার গেছি কমার্স পড়তে, মানে আইবিএতে গেছি, এমবিএ করেছি। এমবিএ করার পরে অবশ্য দীর্ঘদিন না, মাঝখানে আরেকটি পড়াশোনা ছিল, মাঝখানে সিরামিক ইঞ্জিনিয়ারিং পড়েছি আমি জাপানে, ওটা আবার বিদেশে, ওটা একটা স্কলারশিপ ছিল। তো সিরামিক পড়ার কারণ অবশ্য অন্য, কারণ তখন আমি চাকরি করি সিরামিক কোম্পানিতে, কাজে ওই নলেজটার খুব প্রয়োজন ছিল আমার কাজের খাতিরে। তো এই জন্য একটা স্কলারশিপ পেয়ে গেলাম, কমনওয়েলথ স্কলারশিপ, ওটা পেয়ে জাপানে গেলাম সিরামিক পড়তে, 1 বছর পড়েছি ওখানে। তারপরে ফিরে এসে আবার এমবিএ পড়েছি, এমবিএ শেষ করেছি। তারপরে দীর্ঘদিন এই লেখাপড়ার মধ্যে ছিলাম। কিন্তু যখন আমি লেখক হলাম, লেখক এখনো হয়েছি কিনা জানি না, মানে লেখালেখি শুরু করলাম বলাটা বোধহয় বেটার। যখন আমি লেখালেখি শুরু করলাম, তারপরে আমি খুব ইতিহাস, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং হিস্ট্রি, এই 3টা বিষয়, আর পলিটিক্যাল সায়েন্স, এই 4টা নিয়ে আমি বেশ কিছু পড়াশোনা করেছি, মানে অন্য পণ্ডিতদের বই পড়েছি। তো পড়তে পড়তে এবার যখন বিদেশে নির্বাসনে পাঠিয়ে দিল শেখ হাসিনা, আমাকে নির্বাসনে যেতে বাধ্য করলো, তখন আমার একটা সুযোগ আসলো আবার এই বয়সে গিয়ে ইতিহাস এবং সভ্যতা পড়ার, হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন। আমি ভাবলাম যে এই যে এত গত প্রায় 15 বছর 16 বছরের যে লেখালেখির জীবন, এই জীবনটা বোধহয় আরেকটু পূর্ণ করা যায় যদি আমি এই সাবজেক্টটায় পড়ি। এটার আরেকটা একটু ব্যাকগ্রাউন্ড আছে। আমি যখন জেলে ছিলাম, দ্বিতীয়বার জেলে, তখন আমি একটা বই লিখেছিলাম, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল, ইতিহাসের বই। তো ইতিহাসের বই লিখলাম। তো লেখার পরে ওখানে প্রচুর ইতিহাসের বই আমার রেফারেন্স হিসেবে লেগেছিল। তো এখানে আমি একটু আমার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সে আমাকে সব ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই করতো। সপ্তাহে একদিন আমার মা বা স্ত্রী দেখা করতে পারতেন আমার সঙ্গে জেলখানায়। তো তখন আমি প্রত্যেক সপ্তাহের আমার তালিকা লিখে দিতাম যে এই এই রেফারেন্স লাগবে। তো সেই রেফারেন্সগুলো সাপ্লাই করতো আমাকে। তো এটা করতে করতে একসময় আমার বইটা লেখা হয়ে গেল, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল। তো এই বইটার প্রকাশনা উৎসব হয়েছিল মালয়েশিয়াতে, ইসলামিক ইউনিভার্সিটিতে। তো প্রকাশনা উৎসবে যিনি ভিসি ইউনিভার্সিটি, উনি উপস্থিত ছিলেন। তো এই বইটা পড়ে ওনার খুব ভালো লেগেছিল বইটা পড়ে। তো উনি তখন আমাকে বললেন, মিস্টার রহমান, আপনি তো ইঞ্জিনিয়ার অ্যান্ড এমবিএ, তো আপনি তো ইতিহাসের বই লিখেছেন, এবং বইটা আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে এই বইয়ের জন্য আপনাকে একটা ডক্টরেট আমরা দিতে পারতাম, কিন্তু যেহেতু বইটা প্রকাশিত হয়ে গেছে, কাজে এখন আপনাকে ডক্টরেট আমরা দিতে পারছি না। তো আপনি আবার একটা আমাদের সাথে একটা ডক্টরেট কোর্স করেন না কেন? তো প্রথমে ভেবেছিলাম এই বুড়ো বয়সে, ওই যে একটা কথা আছে না, শিং ভেঙে বাছুরের দলে, তো এই বয়সে শিং ভেঙে বাছুরের দলে যাব, আমার ছেলে মেয়ের বয়সীরা ছাত্রছাত্রী। তারপরে ভাবলাম মন্দ কি, সময়টা কেটে যাবে, নির্বাসনের সময় কাটাটা তো একটা প্রবলেম। তো ভাবলাম পড়াশোনা করলে হয়তো সময়টা কাটবে। তো চ্যালেঞ্জটা নিয়ে নিলাম, নিয়ে ভর্তি হয়ে গেলাম। ক্লাসও করেছি এই বাচ্চাদের সাথে সাথে, আমার ছেলে মেয়েদের সাথে সাথে ক্লাস করেছি। হ্যাঁ, ক্লাস করেছি, 2-3টে ক্লাস করতে হয়েছিল। তার মধ্যে ইংরেজি ক্লাসটা খুব মজার ছিল। আমাকে বললো যে তোমাকে ইংরেজি ক্লাস করতে হবে, কারণ ওই যে ইংরেজি কি একটা পরীক্ষা দিতে হয় বিদেশে পড়াশোনা করবার জন্য, IELTS। তো ওটা আমি দেইনি, দেওয়ার প্রয়োজন হয়নি, কখনো দেইনি। তো আমি বললাম, হ্যাঁ ওটা আমার দেয়া নাই, কিন্তু আমার তো ইংরেজিতে লেখা বই আছে, এবং এই বইটা তো ছাপা হয়েছে লন্ডন থেকে। তো লন্ডন যদি আমার বই ছাপতে পেরে থাকে, তার মানে কিছু ইংরেজি তো আমি জানি। বললো, না, আমাদের এখানে সিস্টেম ইংরেজি, তুমি যেহেতু এটা করোনি, তোমার একটা ইংরেজি কোর্স করতে হবে। তো গেলাম, আমি আবার এগুলো কিছু গায়ে মাখি না, আমি সব মানিয়ে নিতে পারি। গেলাম ইংরেজি কোর্স করতে, কিন্তু মজার ব্যাপারটা, ওখানে 3-4 দিন ক্লাস করবার পরে টিচার খুব বিব্রত বোধ করতে লাগলো, এবং আমাকে বললো, মিস্টার রহমান, তোমাকে আর ক্লাসে আসতে হবে না, তো তুমি আর ক্লাস করো না, কোর্স শেষ হলে একটা ভাইভা দিয়ে দিও, তাহলেই তোমার কোর্স কমপ্লিট হবে। তো আমাকে আর ক্লাস করতে হয়নি। তো তখন একেবারে আমার ছেলে মেয়েদের বয়সীদের সাথে আমি ক্লাস করেছি। আই ডিডন্ট মাইন্ড, ওদের সাথে বেশ বন্ধুত্ব, গল্প করেছি, একসাথে চা খেয়েছি ক্যান্টিনে। তো যাই হোক, তারপরে পিএইচডিটা হয়ে গেল। আমি চিন্তায় ছিলাম যে এই বয়সে পারবো কিনা এত ধৈর্য, এত বই পড়া, এত রিসার্চ করা, এগুলো লেখা।
কিন্তু পড়াশোনাটা আমার কাছে কি জানেন, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা নেভার এন্ডিং প্রসেস। যতদিন চোখ দুটো ঠিক থাকে, মানে চোখ লাগবে, তো চোখ না থাকলে তো পড়তে পারবো না। আমার অবশ্য ক্যাটারাক্ট অপারেশন হয়েছে টার্কিতে, তো বুড়ো বয়সের একটা ধাপ অতিক্রম করেছি, যে চোখের ছানিরও অপারেশন হয়ে গেছে। তো যতদিন চোখটা থাকে, যতদিন মাথা ঠিক থাকে, আমি মনে করি পড়াশোনার কোনো শেষ নাই, পড়ে যেতে ভালোই লাগে। তো এই যে বৈচিত্র্য আপনি যেটা বললেন, যে সায়েন্স, দেন কমার্স, দেন আর্টস, হিউম্যানিটিজ, তিন জায়গাতেই আমি আনন্দ পেয়েছি, সবচেয়ে মজার ব্যাপার। এবং তার মধ্যে বোধহয় সব থেকে বেশি আনন্দ পেয়েছি আমি এই সবচেয়ে বুড়ো বয়সে যেটা করলাম, পিএইচডি করতে। পিএইচডি করার সময় সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, কারণ এই পড়াশোনাটা আমার গত 15 বছরের কাজের সাথে খুব জড়িত ছিল। কারণ এই 15 বছর তো লেখালেখি করেছি পত্রিকায়, 15 বছর ধরে পলিটিক্স নিয়ে কথা বলেছি, বক্তৃতা দিয়েছি, লিখেছি। সুতরাং ভালোই লেগেছে। আমার মনে হয় এখনো যদি আবার সুযোগ পাই আমি, তো আরো পড়তে পারি, বলা যায় না, যদি আমার সেরকম কোনো সুযোগ আসে কিংবা ইচ্ছা হয়। এটা তো অবশ্যই নেভার এন্ডিং একটা প্রসেস, এবং আপনি প্রত্যেকটা ধাপ খুব সাফল্যের সঙ্গে পার করেছেন। শুধু ধাপটা পেরিয়ে এসেছেন তা না, যে যেটা আপনি পড়েছেন সেটা আপনার পরবর্তী কাজেও ব্যাপকভাবে সাহায্য করেছে। আপনার সাফল্যের অংশগুলো দেখে দেখে একটা একটা করে স্পষ্ট হয়ে যায় জিনিসটা। কাজে লেগেছে, আমি সাফল্য কিনা বলবো না, আমি বলবো কাজে লেগেছে। কারণ আমি সেরামিক পড়লাম, সেরামিক ইঞ্জিনিয়ারিং। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবগুলো সেরামিক ইন্ডাস্ট্রি আমার হাতে তৈরি, সবগুলো। মনু সেরামিক, শাইনপুকুর সেরামিক, এবং তারপর আমার নিজের একটা ছিল আর্টিজান সেরামিক, আমার হাতে তৈরি। বাংলাদেশে বনচায়নার প্রথম যে টেকনোলজি, এটা আমি এনেছি। সুতরাং যদি সেরামিক ইঞ্জিনিয়ারিং না পড়তাম, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার না হতাম, বুয়েটের ছাত্র না হতাম, তাহলে হয়তো আমি এই সেরামিকে এই কাজটা করতে পারতাম না। তারপরে এমবিএ পড়েছি, এমবিএ যদি না পড়তাম তাহলে আমি কোম্পানি চালাতে পারতাম না। মানে কোম্পানি চালাতে হলে তো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং জানতে হয় না, ফাইন্যান্স জানতে হয়, মার্কেটিং জানতে হয়। তো এই যে আমার ঘাটতি যেটা ছিল, সেটা পূর্ণ হয়েছে আইবিএতে গিয়ে। তারপরে এই দুটো লেখাপড়ার কম্বিনেশনে আমার কাজে লেগেছে সরকারি কাজে। যখন বেগম খালেদা জিয়া আমাকে প্রাইভেট সেক্টর থেকে এনে উনি আমাকে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বানালেন, তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে কাজটা আমি করতে পারলাম, এটা সহজ হয়েছিল যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এমবিএ ছিল, আইবিএ ছিল, তো কাজে লেগেছে। আর এখন দেখছি যে যেহেতু পিএইচডি করলাম আমি হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশনে, তো এখন ইতিহাস নিয়ে কাজ করছি, বইপত্র লিখছি, আর্টিকেল লিখছি, আপনাদের পত্রিকাতেও প্রতি সপ্তাহে লিখছি। তো এগুলো লেখাতে কাজ দিচ্ছে। কাজে আমি সফলতা ব্যর্থতা বলতে পারবো না, কিন্তু বলবো যে আমার কোনো পড়াশোনাই অকাজে হয় নাই, সবগুলোই কাজে লেগেছে। একটা মজার কথা বলে শেষ করি এই আলোচনা। ইন্টারমিডিয়েট পড়ার পরে আমার আবার ছোটবেলা থেকে সাহিত্য পড়ার খুব নেশা ছিল। মানে স্কুল জীবনেই বোধহয় মোটামুটি বাংলা সাহিত্যের যারা দিকপাল তাদের সব বই আমার পড়া হয়ে গেছিল। এবং এদের মধ্যে গদ্যের আমার আমার লেখার মধ্যেও বা আমার চিন্তা চেতনায় ছাপ ফেলেছে বিভূতিভূষণের লেখা। আমার খুব ভালো লাগে বিভূতিভূষণের বাংলা, আমার খুব চমৎকার লাগে। তার যে প্রকৃতির বর্ণনা অসাধারণ। তো আবার কবিতা পড়েছি, নজরুলের কবিতা পড়েছি, রবীন্দ্রনাথের কবিতা পড়েছি, জীবনানন্দ দাশের কবিতা পড়েছি, সুকান্তের কবিতা পড়েছি, শামসুর রহমানের কবিতা পড়েছি, আল মাহমুদের কবিতা পড়েছি। এগুলো অনেক কবিতা আমার মুখস্থ ছিল একসময়। তো এগুলো করতে করতে একসময় আমার মনে হলো আমি বাংলা পড়বো। তো ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন রেজাল্ট বেরোনোর পরে আমি মার কাছে গেলাম। কাকতালীয় ভাবে বা ঘটনাচক্রে আমার মা কিন্তু বাংলার প্রফেসর, উনি সারা জীবন মাস্টারি করেছেন বাংলাতে। তো মাকে বললাম যে আমি বাংলা পড়বো। তো মা ভীষণ রেগে গেলেন, রেগে গিয়ে ঝাড়ু নিয়ে আসার অবস্থা, বললেন যে বুয়েটে ভর্তি হও, আমি একা বাংলাতে সারা জীবন মাস্টারি করে আমাদের এই অর্থনৈতিক অবস্থা, কাজে ইঞ্জিনিয়ার হও। তো আর আমার বাংলা পড়া হলো না। কাজে এমনও হতে পারতো আমি বাংলায় মাস্টার্স হতে পারতাম এখন হয়তো, তাহলে জীবন অন্যরকম হতো।